আয় রোজগার কম হলেও আমরা ঈদ যেভাবে ভাগাভাগি করে একটা আনন্দের সময় ছিল, আমার মনে হয় এখন সেই সবাই মিলে সমান আনন্দের ঈদ এখন হয় না। এখন একা হয়ে যাওয়ার পর আর ঈদের নামাজ পড়তে যাওয়া ছাড়া আর ঈদের দিন বা অন্য দিন আমার কাছে যে খুব অন্যরকম মনে হয় তা না। ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ দেশের খ্যাতনামা একজন অর্থনীতিবিদ। ১৯৪৮ সালে তৎকালীন নোয়াখালীর রায়পুর উপজেলায় জন্ম নেন তিনি। তার বাবা আলী আহমেদ চৌধুরী ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা সালেহা খাতুন ছিলেন গৃহিণী। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় কেটেছে তার শৈশব। ১৯৬৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক সহ প্রথম স্থান অধিকার করেন ড মাহমুদ। ১৯৬৫ সালে ঢাকা কলেজ থেকে মানবিক বিভাগে রেকর্ড মার্ক সহ এইচএসসি পাশ করেন তিনি। পরে ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন অনার্সে। পরের বছর পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ থেকে ১৯৭৭ সালের মধ্যে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সাসেক্স, ক্যামব্রিজ, ইয়েল ও কলম্বিয়ার মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন তিনি। কাজ করেছেন বিশ্বব্যাংক, আইএমএফ, আইএলও এবং ইউএনডিপিতেও। বর্ণাঢ্য এক কর্মময় জীবন পার করছেন ড ওয়াহিদউদ্দিন মাহমুদ। লেখালেখি, গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি সামলেছেন সরকারি নানান দায়িত্ব। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। টানা ১৭ বছর ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও ১০ বছর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ সালের ১৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব নেন ড ওয়াহিদউদ্দিন মাহমুদ। নিষ্ঠার সঙ্গে এখনও সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। কেমন ছিল প্রথিতযশা এই অর্থনীতিবিদের শৈশবের ঈদ? টিবিএস মাল্টিমিডিয়ার সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে তার বিশেষ কিছু দিক। চলুন জেনে নেই। আমার শৈশব যতটুকু মনে পড়ে সেই সময়কার সেই ঈদ দেখেছি। আর যদি শৈশবের ঈদ বলো, সবচেয়ে বড় কথা হলো তখন আমাদের সামাজিক মেলবন্ধন, এটা ছোট শহরেই হোক বড় শহরেই হোক, অনেক বেশি পারিবারিক আসা যাওয়া ছিল। একটা পাড়ার মধ্যে সবাই সবাইকে চিনত। কাজে ঈদের দিন ধরো আমরা একদম সকালবেলা বাচ্চারা সবাই আগে গোসল করতাম, একটা নতুন পাঞ্জাবি নতুন পাজামা পরতাম, তারপর এক বাসা থেকে আরেক বাসায় গিয়ে লুচি, সেমাই এ দুটোই। তখনকার কিন্তু খাবার অত পদের খাবার হতো না, এই সব বাসাতেই লুচি সেমাই হতো, এটা মনে আছে আমার। আর সবচেয়ে আগে তো আমার আব্বার সাথে সেই পাজামা পাঞ্জাবি পরে ঈদগাহে যেতাম, সেখানে অনেকের সাথে পরিচিত মানুষজন ছিল। ঈদের নামাজে যাওয়ার আগেই আমার আম্মা ফিতরা কিছু পকেটে পুড়িয়ে দিতেন যে এটা কিন্তু ঈদের নামাজের আগেই কাউকে দিয়ে দিতে হবে। আমরা দুই ভাই মিলে সেগুলো দিয়ে দিতাম। এটাও এক ধরনের আনন্দ ছিল। সব কিছুর মধ্যে একটা নির্মল আনন্দ ছিল এবং অনেক বেশি সবাই সবাইকে জানতো। কোনো হুড়াহুড়ি নাই, কোনো হইহল্লা নাই, কিন্তু একটা যেটা বললাম একটা শান্ত সৌম্য নির্মল একটা আনন্দের ভাব ছিল। হয়তো আমি ছোট ছিলাম বলে আমার আগের কথা মনে হয়েছে বলে সেটা মনে হচ্ছে, কিন্তু তবু আমার মনে হয় যেন এখন ঠিক সেই ধরনের পরিবেশ নাই। একদিকে হলো অনেক হইহল্লা হয়, এই যে বাড়ি যাচ্ছে সবাই কেনাকাটা হয়, বিরাট আয়োজন কেনাকাটার, বাজারগুলো গম গম করতে থাকে, কিন্তু আবার মানুষের মধ্যে যে সেই সামাজিক মেলবন্ধন
সেটা তেমন নাই, ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে সবাই এবং অনেক বেশি, সেটা গ্রামেই হোক শহরেই হোক। এবং গ্রাম তো আর গ্রাম নেই, গ্রাম এই লক্ষ্মীপুর আমি যেখানে বড় হয়েছি আমার ছোটোবেলা, বা তারও আগে রায়পুর আমি যেখানে আরও ছোটোকালে ছিলাম, লক্ষ্মীপুরেরই একটা উপজেলা। তো সেগুলো তো তখন অনেক মানে সবাই সবাইকে চিনত, ছোট জায়গা, দোকানদাররা পর্যন্ত আমাদেরকে চিনত। ঈদের দিন দোকানে গেলে এমনিতেই চকলেট খেতে দিত। সেটা একটা অন্য ধরনের সামাজিক পরিবেশ ছিল। এই যে সামাজিক পরিবেশ, এটা আমার মনে হয় এখন গ্রামেও আর ঠিক সেভাবে নেই। কারণ এখন যে ধরনের সহিংসতা, একটা রাজনৈতিক বিভাজন, এগুলো তখন আমরা দেখতাম না। নতুন জামা যেমন দর্জির দোকানে যেতে হতো, দর্জির দোকান ছিল, সেখানে পাঞ্জাবি পাজামা প্রত্যেকবার যে ঈদে করতেই হবে এই বাধ্যবাধকতা ছিল না। যদি আমার আগে থেকেই থাকতো তাহলে সবচেয়ে একদম নতুন করে বানাতে হবে এমন কিন্তু ছিল না। আমরা মধ্যবিত্ত পরিবার ছিলাম, কিন্তু বাসায় এসে আমার মনে আছে মুচির দোকানও থাকতো, আর মুচি বাসায় এসে পামশু জুতা বা যেই ডিজাইনেরই জুতা এগুলোর মাপ নিয়ে যেত এবং ঠিক সময় মতো দেবে কিনা সেটারও একটা কথা ছিল, বা ইভেন দর্জির দোকানও সময় মতো দেবে কিনা, কারণ ওদের তো কাজ অনেক ছিল। কিন্তু এই যে মুচি ব্যবসাটা কিন্তু এখন আর বোধহয় নাই। কিছু কিছু মুচি হয়তো নিজে জুতা তৈরি করে, কিন্তু আগের কাল কিন্তু সব মফস্বল শহরে মুচিরেই জুতা তৈরি করতো, সব ধরনের জুতো। প্রথমত নিজের বাসায় সব মফস্বল শহরে সবারই কিছু না কিছু বাগান করার শখ ছিল, এবং কোন মৌসুম তার উপর আমার মনে আছে, এটা হয়তো আমার শৈশব বর্ষাকালেই ছিল ঈদগুলো, কারণ আমার মনে আছে রঙ্গন, গন্ধরাজ, গোলাপও, এগুলো গোলাপ সবাই বাসায় থাকতো না, কিন্তু কেউ কেউ গোলাপের বড় বড় বাগান ছিল, তারা কিন্তু ওই ঈদের দিন আমাদের বাসায় যেমন যিনি খুব গোলাপের জন্য নাম করা ছিলেন, তিনি ফুলের তোড়া নিয়ে, এমনকি একটা ফুলদানির মধ্যে নিয়ে আমার মনে আছে গোলাপ নিয়ে আসতেন। কিন্তু এছাড়াও আমরা সবাই নিজেদের যেই ফুলগুলো এগুলো দিয়ে বসার ঘরে সুন্দর করে টেবিল ক্লথ বিছিয়ে, সেই টেবিল ক্লথ আমার মায়েরা কাজ করা, ফুল টুল আঁকা, এই ধরনের টেবিল ক্লথ, এটা ঈদের দিনই নতুন করে ওগুলো সাজানো হতো, একটা ফুলদানি রাখা হতো, আর সেমাই আর লুচি রাখা হতো, যেই আসুক তাকে দেওয়া হতো, একটু ঘরটার সাজানো হতো। ঢাকা কলেজের হোস্টেলে থাকতাম। ঈদের সময় তো চলে যেতাম সাধারণত, ঈদে বাসায় আমার আব্বা মা যেখানেই থাকতেন সেখানে চলে যেতাম। সেটা এক সময় ছিল মৌলভীবাজার, উনি তখন সার্কেল অফিসের মৌলভীবাজার ছিলেন আমার আব্বা। পরে এক সময় রাজশাহীতে, যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন রাজশাহীতে যেতাম, আর দু একবার ঢাকাতেই থেকে গেছিলাম। বিশেষ করে ইউনিভার্সিটিতে যখন পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন দু একটা ঈদ ঢাকাতে আমার বন্ধুবান্ধবদের বাসায় থেকে গেছি। তখন ওইটাই হলো আস্তে আস্তে কী করে পরিবার থেকে বন্ধুবান্ধবরা বড় হয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, এবং ছাত্র রাজনীতি, আমি বামপন্থী রাজনীতি করতাম, আস্তে আস্তে কী করে বন্ধুবান্ধব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় জীবনে, এবং তাদের সান্নিধ্যে থাকতে, এখানে ঢাকায় যাদের বাসা আছে তাদের বাসাতে কোনোদিন কখনো ঈদ করেছি দু একবার। প্রবাসে আমি তো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে, তখন ওখানে ঈদের সময় মুসলমান ছাত্র যারা ছিল, সেটা তো শুধু বাংলাদেশি না, আমরা বিভিন্ন দেশের, কেমব্রিজে যে খুব বেশি একটা জায়গায় ঈদের নামাজ হতো, একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই একটা ঘরে, তো সেখানে যেতাম। দু একবার লন্ডনে আরেকটু বড় করে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে বরং বেশি ছাত্র জমায়েত হতো, সেখানেও দু একবার ঈদের নামাজ পড়েছি।
ঠিক ঈদ করার জন্য সেখানে যাইনি, কিন্তু ওই সময় ওখানে ছিলাম, হয়তো কোনো সেমিনার ছিল, কিছু ছিল, যে কিন্তু ঘটনাচক্রে সেখানে তখন ওখানে তো আর ঈদের ছুটি হয় না। 90-এর দশকেও আমার ছেলে মেয়েদের সময়ও কিন্তু ঈদের ফ্যাশন বলে তেমন কিছু ছিল না, এবং আমরা যে খুব ছেলে মেয়েদের জন্য প্রত্যেকের জন্য একটা কিছু কিনে দিতেই হবে এই বাধ্যবাধকতা ছিল না, মানে কেনাকাটার এত ধুমধাম কিন্তু ছিল না। আমরা তো ধানমন্ডিতে থাকতাম, জানো, ধানমন্ডি থেকে এলিফ্যান্ট রোডে ঈদের কেনাকাটা হতো, দেখতাম তেমন যে খুব জমজমাট একদম রঙিন আলো টালো জ্বালিয়ে দোকান সাজানো হচ্ছে, সেটা কিন্তু 90-এর দশকেও হতো না। কাজেই এত বাণিজ্যিকীকরণ তখনও হয়নি। একটা রোজার ঈদের কথা মনে আছে আমার, আমরা ঠিক ঈদের আগের দিন রাত্রে হঠাৎ সন্ধ্যায় মনে হলো যে একটু দেখে আসি এলিফ্যান্ট রোডে বাচ্চারা কিছু কিনতে চায় কিনা। দেখা গেল যে আমার দুই ছেলে, ওরা দেখে টেকে কিছুই আর কিনতে চাইলো না। এটা থেকে বোঝা যায় আসলে কোনো কেনার বাধ্যবাধকতা ছিল না, কিনতেই হবে এমন কিছু ছিল না তখন। আমার মেয়েকে, ও 4 বছরের ছিল, আমার মেয়েকে বললাম কিছু কিনবি, কিছু চাও। ও একটা লাল হিলওয়ালা জুতো, ওটা সে একটু বললো এটা দেখবো একটু, তো ওকে দোকানদার দেখালো, একটু দেখে টেকে নেড়ে চেড়ে আবার রেখে দিল। আমাদের মনে হলো যে আসলে ও এমন কোনো কেনার আগ্রহ নেই। তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর হঠাৎ করে শুনি যে সে বেশ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সেই কান্নার থামে না। তখন আমি রাত 10টার সময় রিকশায় করে সেই দোকানে এলিফ্যান্ট রোডে গেলাম, ধানমন্ডি 6A থেকে, ওই বাসা থেকে গিয়ে ওই জুতাটা ভাগ্যক্রমে ছিল, ওটা কিনে আনলাম। আমার মেয়ের কান্না থামলো। সেই 4 বছরের মেয়ে এখন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে অধ্যাপনা করে। তারই 4 বছরের একটা ছেলে আছে, যারা এই গত মাসে আমার বাসায় বেড়াতে এসেছিল। তখন আমার মনে হয়েছিল, ওই কথাটা মনে হয়েছিল। এখনকার ঈদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে আমার স্ত্রী আর নেই আমার সাথে। ছেলেমেয়েরা তো অনেক আগেই চলে গেছে, 90-এর দশকে বা তার কিছু পরে 3জনই চলে গেছে। তারা আমেরিকাতে যেসব কাজ করে, একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, আরেকজন একটা কোম্পানির সিইও, মেয়েটা তো বার্কলি ইউনিভার্সিটিতে পড়ায়। তাদেরকে তো আর বলতে পারি না যে তোমরা চলে আসো। এখন একা হয়ে যাওয়ার পর আর ঈদের নামাজ পড়তে যাওয়া ছাড়া আর ঈদের দিন বা অন্য দিন আমার কাছে যে খুব অন্যরকম মনে হয় তা না। আমার পরিচারিকা আছেন, উনি সবই রান্না করবেন, কিন্তু আমার কাছে আর সেই রকম আর ঈদ মনে হয় না। ঈদের দিনই বরং আমি একা থাকি। তার কারণ হলো যে ঈদের দিন তো কেউ কারুর বাসায় আজকাল আর আসে না, নিজেদের পরিবার নিয়েই থাকে। ঈদ তো সবাই জন্য একরকম হয় না। ঈদের আনন্দ যে সবাই আগে, বরং আমরা সবাই আয় রোজগার কম হলেও আমরা ঈদ যেভাবে ভাগাভাগি করে একটা আনন্দের সময় ছিল, আমার মনে হয় এখন সেই সবাই মিলে সমান আনন্দের ঈদ এখন হয় না। এখন কিছু বঞ্চিত মানুষরা চেয়ে চেয়ে থাকে কী করে বড় লোকরা ঈদ করে সেটা দেখার জন্য। এটা আমাকে ফিরে দেয়, এটা দুঃখজনক। এখানে আমরা যদি আরেকটু সমতামূলক অর্থনৈতিক গড়ে তুলতে পারতাম, তাহলে হয়তো অন্তত ন্যূনতম চাহিদা গরিব মানুষদের থাকতো না।